মাই ডিয়ার লেটফুল ডগি স্মিথ, কাম টু মি। যুবরাজের কণ্ঠ কর্ণপাত হতে সাইবেরিয়ান হাস্কি দৌড়ে যুবরাজের সামনে এসে দাঁড়ালো। কুকুরটিকে দেখে যুবরাজের চোখ চকচক করে উঠল। হাঁটু মুড়ে বসে কুকুরটির মাথায় পরম যত্নে হাত বুলালো যুবরাজ। কুকুরটির সারা গায়ে রক্তের মাখামাখি, মুখে তার তরতাজা রক্তযুক্ত মানুষের মাংসর হাতের টুকরো। কুকুরটির হিংস্র সবুজ চোখে যুবরাজ তার গাঢ় বাদামি দৃষ্টি পাতল। এরপর মিনিট দুয়েক অতিবাহিত হতে খিলখিলিয়ে দম বন্ধ করে হেসে উঠল যুবরাজ। গুড জব ডিয়ার স্মিথ, গুড জব। হাসির তাড়নায় কথাই বলতে পারছে না যুবরাজ। এত আনন্দ আগে কখনোই লাগেনি তার। তবে আজ কেন এত আনন্দ হচ্ছে? শিকারকে জালে বন্দি করার আনন্দ বুঝি এতটাই সুখকর? মশালের কেরোসিন প্রায় শেষের পথে, তাই আলোটাও নিভু নিভু। সেই ঝাপসা ঘোলাটে হলদেটে আলোয় যুবরাজের হেলসেলের বিভৎস অবস্থা স্পষ্ট দৃশ্যমান। সেখানে সকল কয়েদি টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন শরীরের অংশ হুটোপুটি খাচ্ছে নোংরা মেঝেতে। কয়েদিদের কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, তো কারো হাত ছিঁড়ে নেওয়া হয়েছে, কারো বা আবার মুখের অবয়ব থেতলে দেওয়া হয়েছে। টেনে টেনে ছেঁড়া হয়েছে ঠোঁট এবং পা। নয়নাভিরাম সেই দৃশ্য পুনরায় নজরবন্দি করে নিজের সিংহাসনে গিয়ে রাজকীয় ভঙ্গিতে বসল যুবরাজ। তোমাকে এই পর্যন্ত আনতে বহুত কাঠখড় পোড়াতে হলো মামাতো ভাই, বহুত। তোমার গড়া পাপের সাম্রাজ্য তোমাকে দিয়েই শেষ করলাম। তোমার পালানোর পথ পর্যন্ত সুগম করে দিলাম, কিন্তু ব্রেইনলেস তুমি বুঝতেই পারলে না। বড় মামা বড্ড বোকা। সারাদিন খুন খারাপির ট্রেনিং না দিয়ে তোমাকে একটু কমপ্লেইন খাওয়ালে তার কি খুব লস হতো? কথাগুলো উঁচুস্বরে বলতে বলতে আবারও কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে মুখে হিংস্রতা এনে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোকে তোর ছেলেকে দিয়ে আমি শেষ করাবো সুবহান শেখ। এরপর তোর পাগল ছেলের তদবির করব। আমাকে বরফ পানিতে চুবিয়ে মারার প্ল্যানিংটা তোরই ছিল, তাই না? কাটা দিয়ে কাটা তোলার মজাই বেশ আলাদা। কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর সাইবেরিয়ান হাস্কির নেকবেল ধরে টেনে নিয়ে বাড়িটির বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠল। সেই স্বরে ভয়ার্ত হয়ে গাছের ডালে বসে থাকা হুতুম প্যাঁচা পর্যন্ত ডানা ঝাপটে দূরে উড়ে পালালো। যুবরাজ তার গাড়ি থেকে বড় বড় দুটি কেরোসিনের গ্যালন নিয়ে বাড়িটার দিকে অগ্রসর হলো। এরপর সুনিপুণভাবে সেগুলো ঘরের ভেতর ছড়িয়ে দিয়ে পকেট থেকে লাইটারটা বের করে অভিনব কায়দায় আঙ্গুলে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন জ্বালিয়ে লাইটার ছুঁড়ে মারল মেঝেতে গড়িয়ে যাওয়া কেরোসিনের উপর। মুহূর্তে আগুনের লকলকে লেলিহান শিখা কেরোসিনের উপর প্রভাব বিস্তার করে দাউ দাউ করে জ্বলে উঠল। যুবরাজ আয়েশি ভঙ্গিতে গাড়িতে হেলান দিয়ে বাইরে দাঁড়িয়ে কুকুরটিকে সাথে নিয়ে মচমচ শব্দে বাড়িটির দগ্ধ অবস্থা উপভোগ করতে লাগলো। কিছুক্ষণ পরে যখন মানুষ পোড়ার গন্ধে পুরো জঙ্গল আলোড়িত হলো, ঠিক সেই মুহূর্তে কুকুরটি উন্মাদের ন্যায় ছোটাছুটি করতে লাগলো। সে সাথে ভয়ঙ্কর শব্দে ডাকতে লাগলো। কুকুরের ছটফটানি দেখে যুবরাজের হাসি যেন আর ধরে না। কুকুরটির নেকবেল্ট শক্ত হাতে খামচে ধরে যুবরাজ হিসিয়ে বলে উঠল, এখানে থাকা ঠিক হবে না আমাদের, চলো আমার সাথে। এখানে বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। এই গন্ধ তোর আর আমার দুজনের জন্যই ক্ষতিকর। এই গন্ধ তোকে ক্ষুধার্ত করে তুলছে আর আমাকে শিকার খুঁজতে পাগল করে তুলছে। রেজওয়ান চৌধুরীর সামনে সোফার উপর দুই পা তুলে বাবু হয়ে বসে আছে রায়াফ। সমানে সে আঙ্গুল কামড়ে চলেছে আর রেজওয়ান চৌধুরীর দিকে অপরাধীর দৃষ্টি দিচ্ছে। এভাবে কিছু সময় পেরিয়ে যাবার পর রেজওয়ান চৌধুরী শুধালেন, গোপনেও কি একটিবার তোমার বেঁচে থাকার খবর আমাদের পৌঁছতে পারলে না? তোমাকে হারিয়ে কি অবস্থায় আমরা দিন যাপন করছি সেটাও জানার চেষ্টা করলে না? আহ, ছেলেটাকে এভাবে বকছো কেন? না যায়নি মানে অবশ্যই কোনো কারণ ছিল, তাই না? সকাল সকাল তাকে সামনে বসিয়ে জেরা জেরা না করলে তোমার পেটের ভাত হজম হচ্ছে না নাকি? কঠিন কণ্ঠে কথাগুলো বলে মিসেস তনুজা রায়াফের সামনে জুসের গ্লাস মেলে ধরলেন। নে বাবা, জুস খা। তোর বাবার মাথা দিনে দিনে একদম নষ্ট হয়ে গিয়েছে। ওসব কথা কানে তুলিস না। বাবা প্লিজ, দাদাভাইকে এত জেরা করো না। সময় সুযোগ বুঝে সব জানা যাবে। দাদাভাই ভালো আছে, সুস্থ আছে, এই তো অনেক। এত প্রশ্ন করে সবকিছু ঘোলা করার কি দরকার বলো? সকালের নাস্তা চিবুতে চিবুতে কথাটি বলে রাজ্য পুনরায় খাবারে মনোযোগ দিল। জুসের গ্লাস হাতে নিয়ে রায়াফে এক চুমুক খেয়ে চোখ বন্ধ করে পুনরায় খুলে রেজওয়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। এরপর ধীর কণ্ঠে বলতে লাগলো, আমি একজনের ব্যক্তিগত লাইফে ঢুকে পড়েছিলাম বাবা।
ঢুকে পড়ার জন্য আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। আজকে তার জন্য আমি তোমাদের সামনে। ডক্টর ইউভি না থাকলে তোমরা তোমাদের ছেলের মৃত্যুর খবর পর্যন্ত পেতে না। সামনে থেকে দেখা তো দূর, সবাই এলে আমি নিজেই সব খোলাসা করব। আজ আমাকে যেতে হবে, মাঝে মধ্যে আমি এসে দেখা করে যাব। অনুরোধ থাকবে কারো কাছে, আমার বেঁচে থাকার কথা প্রকাশ করবে না প্লিজ। নিজের সন্তানকে নিজের বাড়িতে রাখতে পারবো না, কারো কাছে তার বেঁচে থাকার কথা শেয়ার করতে পারবো না, এ কেমন রীতি? তুমি কি কোথাও কোনো অন্যায়ের সাথে জড়িত রেহান? বেশ উত্তেজিত ভঙ্গিতে কথাটা বলে সোফা থেকে উঠে দাঁড়ালেন রেজওয়ান চৌধুরী। রায়েব বসা থেকে উঠে ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে উঠল, আমি জেনে বুঝে কখনো কোনো অন্যায় করিনি বাবা। আমি আমার আগে তোমাদের সেফটির কথা চিন্তা করেছি, কারণ তোমার বন্ধু সুভান শেখের একমাত্র ছেলে আমাকে পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তিতে খুন করতে চেয়েছিল। রায়েফের মুখে এমন ভয়ঙ্কর কথায় রেজওয়ান চৌধুরী বিস্ফোরিত নয়নে রায়েফের দিকে তাকিয়ে রইলেন। সেই সাথে রাজ্য আর তনুজা থরথর করে কেঁপে উঠল। খাওয়া থামিয়ে রাজ্য টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কি? এসব তুই কি বলছিস বাবা? তোর বাবা তো আরও ওই ছেলের সাথে রাজ্যের বিয়ের কথা ভাবছে। আমি সব জানি মা, সে একটা সাইকো ক্রিমিনাল। সে রাজ্যকে বিয়ে করে কখনো সুখের সংসার পাতবে না। রাজ্যকে চূড়ান্ত শাস্তি দিয়ে সে সুখ উপভোগ করবে, কারণ মানুষের আহাজারি আর কান্নায় তার সুখ লুকায়িত। সে মানসিকভাবে অসুস্থ। তোমাকে আমি বলেছিলাম না মা, ওই লোকের চোখের চাহনি অদ্ভুত, বড্ড অদ্ভুত। কিছু তো একটা অবশ্যই আছে, কিন্তু কি সেটা আমায় খুঁজে বের করতেই হবে। সকলের কথা বলার মাঝামাঝি সময় কলিং বেল বেজে উঠল বিকট শব্দে। সেই শব্দে ভীত হয়ে রায়েফকে খামচে ধরলেন তনুজা। এরপর চোখ চাচই করে নিজের অসাড় হয়ে আসা শরীরকে কোনো মতে টেনে হিঁচড়ে দরজার সামনে এসে দাঁড়ালেন তনুজা। কম্পনরত হাতে দরজা খুলে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কে এসেছে তনু? মাঝবয়সী রেজওয়ান প্রস্তুখানি করে আগত ব্যক্তির চেহারা দেখে দরজার এই দৃষ্টি নিবদ্ধ করলেন, কিন্তু তনুজার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। তনুজাকে পাশ কাটিয়ে হাস্যোজ্জ্বল মুখে লম্বা লম্বা পা ফেলে প্যান্টের পকেটে দু হাত গুজে রেজওয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো আগত ব্যক্তি। আমি আঙ্কেল, আপনার মেয়ের হবু জামাই ডক্টর শেরহাম ফায়াজ। সেরহামকে দেখে বাড়ির প্রত্যেক সদস্য আতঙ্কে ভরশূন্য হয়ে দাঁড়িয়ে রইল। প্রত্যেকের পাংশু মুখের দিকে তাকিয়ে সেরহাম বলে উঠল, আমি কি ভুল টাইমে এসে আপনাদের বিরক্ত করলাম? কারো পক্ষ থেকে যখন কোনো উত্তর এলো না, তখন সেরহামের নজর গেল রায়েফের দিকে। রায়েফকে দেখে তার চিনতে একটুও বেগ পেতে হলো না। রায়েফকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে মুখে মায়াবী হাসি ঝুলিয়ে সেরহাম নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, হেই ডুড, অনেকদিন পর দেখা। সে যে এয়ারপোর্টে দেখেছিলাম। তা এখানে কি করছো তুমি? আর তোমার সেই ট্যাটুওয়ালা হাল্ক কোথায়? আমি এখানে ডক্টর ফাইয়াজ, সরি মামাতো ভাই। চলছে আশ্বিন মাসের মাঝামাঝি সময়। প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদল করে চলেছে। এই তীব্র অস্বস্তিকর রোদ আর গরম তো এই বৃষ্টি। প্রকৃতির এই রূপ বদলের সাথে সাথে মানুষের মন মেজাজেরও যখন তখন পরিবর্তন ঘটেছে। রোদের তেজের সাথে পাল্লা দিয়ে রাগের পারদ তরতর করে বাড়তে থাকছে। আবার মেঘ বৃষ্টির শীতলতায় ধীরে ধীরে মনে ফুরফুরে হাওয়া বইছে। সেরাম যখন রেজওয়ান চৌধুরীর বাড়ির প্রধান ফটক এসে দাঁড়ায়, তখন আকাশে ঝকঝকে রোদ আর প্রখর তার তেজ। কিন্তু যুবরাজ আসার সাথে সাথে তেজি রোদ মেঘের তলে লুকিয়ে বৃষ্টির সৃষ্টি করার ফন্দি এঁটেছে। শুধু কি তাই, গুড়গুড় শব্দ থেকে থেকে মেঘের গর্জনে চারিপাশ ভারী করে তুলছে। রায়েফের সাথে কথা বলার মাঝখানে পরিচিত কণ্ঠস্বর পেয়ে সেরাম ঘাড় ঘুরিয়ে দরজায় দৃষ্টি ফেলতেই মুখে ফিচেল হাসি ঝুলানো যুবরাজকে দেখে দরজার চৌকাঠে দুই হাতে ভর দিয়ে সামান্য ঝুঁকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। আকস্মিক যুবরাজের এমন হাসি খুশি চেহারা দেখে শেরহামের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে রক্ত ছলকে উঠল। তবুও সকলের সামনে নিজের হিংস্রতার প্রকাশ না করে দাঁতে দাঁত চেপে সমস্ত রাগ গিলে নিল। মুহূর্তেই যুবরাজকে দেখতে পেয়ে রায়েফের বুকের উপর চাপা দেওয়া পাথরটা যেন নিমিষেই সরে গেল। কিছুক্ষণ আগেও যে শ্বাসটা থমকে গিয়েছিল, নিমিষেই সেটা সচল হলো। ঠান্ডা আবহাওয়াতে তার চিবুক বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়তে লাগলো সমানে। রায়েফের এমন বিধ্বস্ত অবস্থা দেখে যুবরাজ স্মিত হাসলো। এরপর নিজের পকেট থেকে একটা রুমাল বের করে রায়েফের চিবুক থেকে আলতো হাতে ট্যাপ ট্যাপ করে ঘামগুলো মুছে বলে উঠল, এত ভয় পেলে চলে শালা সাহেব? ভয়গুলো সব আমার উপর ছেড়ে দিয়ে একটু রিল্যাক্স তো থাকতে পারিস নাকি? যুবরাজ আর রায়েফের এমন অদ্ভুত আচরণ কারোরই বোধগম্য হচ্ছে না। এখানে রাজ্য পুরোপুরি নির্বাক হয়ে মিসেস তনুজার হাত চেপে দাঁড়িয়ে রয়েছে। রেজওয়ান চৌধুরী সেরহামের আগমন সম্পর্কে অবগত, কিন্তু এই অদ্ভুত ছেলের আগমনের উৎস কি? মিসেস তনুজা বহু কষ্টে নিজের গলার আওয়াজ বের করে নিভু নিভু কণ্ঠে শুধালেন,
তোমাকে তো চিনতে পারলাম না বাবা। মিসেস তনুজার প্রশ্নে যুবরাজ ভরকে না গিয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে খানিক মেপে হাসল। এরপর তনুজার সামনে এগিয়ে এসে ভারী কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আমি আপনাদের মেয়েকে ভালোবাসি। শুধু আমিই নই, সেও আমাকে ভালোবাসে। আর আপনাদের মেয়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আমি। রাজ্য আমার না হলে আর কারো হতে পারবে না। সাফ সাফ কথা বলতে আমি খুব পছন্দ করি। এক প্রকার নির্লজ্জ ও ভাবতে পারেন, তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। কিন্তু রাজ্যই আমার বউ হবে, এটাই শেষ কথা। সেই ছোট থেকে দেখে দেখে রাখছি, সার বিষ পানি দিয়ে গাছ বড় করেছি। আমি আর ফল অন্য কেউ খেয়ে চলে যাবে, তা কি করে হতে দেই বলুন? যুবরাজের এমন অবলীলায় রাজ্য সম্পর্কে কথা বলায় শেরহামের যেন গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বহুক্ষণ ধরে নিজের নিয়ন্ত্রণে রাখা ক্রোধ লাগামহীন হলো। অধৈর্য শেরহাম শক্ত হাতের মুষ্টিতে যুবরাজের দিকে এক ঘুষি উঁচিয়ে বলে উঠল। এটা তোর ভাবি হবে বাস্টার্ড। শেরহামের উন্মাদনা অবস্থায় যুবরাজ ক্রুড় হেসে সাইডে সরে যেতে সেই ঘুষি গিয়ে পাশের দেয়ালে লাগলো। ঘুষির পাউন্ড এতই শক্তিশালী ছিল যে ওয়াল থেকে কিছুটা চটচটে সিমেন্ট রং সমেত উঠে গেল। এটা দেখে রেজওয়ান চৌধুরী আর মিসেস তনুজা ভয়ে সামান্য কেঁপে উঠল। তারা দুজনেই রায়েফের দিকে তাকিয়ে আসল ঘটনা বোঝার চেষ্টা করলেন। রায়েফ চোখের ইশারা দিতেই রাজ্যকে নিয়ে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী দোতলা সিঁড়ি ধরে উপরে উঠে গেলেন। এদিকে শক্ত দেয়ালে চোট পেয়ে সেরহামের হাত ফেটে ঝরঝর করে উষ্ণ তরল ধারা প্রবাহিত হতে লাগলো। সেটা দেখে যুবরাজ হো হো শব্দ তুলে হেসে বলে উঠল, তোর হবু বউয়ের সর্বাঙ্গে আমার উষ্ণ স্পর্শ জড়িয়ে আছে মামাতো ভাই। আমার এটো করা খাবার খেতে তোর রুচিতে বাঁধবে না? যুবরাজের এমন কথায় সেরহাম হিংস্র ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জে উঠল। রাগে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। যুবরাজকে আক্রমণ করার উদ্দেশ্যে সমানে ফুসফুস করে শ্বাস নিতে লাগলো, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে যুবরাজ পুনরায় বলে উঠল, ম্যাগান আমার কেউ ছিল না, তবুও তুই তাকে মেরেছিস। কিন্তু রাজ্য আমার দীর্ঘ বছরের ভালোবাসা, তাকে তুই ছুঁয়েও দেখতে পারিসনি। কত বড় ব্যর্থতা এটা তোর, একবার ভেবে দেখেছিস? বলেই পুনরায় যুবরাজ প্রচণ্ড খুশিতে ফেটে পড়ল। যুবরাজের এহেন দুর্ধর্ষ সাহসিকতায় সেরহাম টেবিলের উপরে থাকা ফলের ঝুড়ি থেকে একটা চাকু নিয়ে যুবরাজের দিকে তেড়ে গেল। সেরহামের এমন বোকামি দেখে যুবরাজ মুখে ক্রূর হাসি ঝুলিয়ে সেরহামকে পাল্টা আক্রমণ করে বসল। সেরহাম কিছু বুঝে ওঠার আগেই থাবার ন্যায় শক্ত হাত মুষ্টি পাখি একের পর এক ঘুষি বসিয়ে দিল সেরহামের মুখ বরাবর। মুহূর্তে সেরহামের ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল, তবুও সেরহাম দমার পাত্র নয়। সেও সুযোগ বুঝে যুবরাজকে চাকু দিয়ে গভীর এক পোঁচ বসিয়ে দিল। এতে যুবরাজের রাগ সপ্তম আকাশ ছুঁল। কায়দা করে সেরহামের সামনে চুলগুলো মুঠ করে পাকিয়ে ধরে গম্ভীর ভারী কণ্ঠে হিসিয়ে বলে উঠল, তোকে আমি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না মামাতো ভাই। তোকে টর্চার করে তোর বাপকে এখানে আনবো আমি। তোর সাথে আমার খেলা পরে হবে, আগে তোর বাপের কোরবানিটা করে নেই। তুই কি ভেবেছিস আমার হেল থেকে পালিয়ে আমাকে ডস দিয়েছিস? আরে পাগল মামাতো ভাই, আমি নিজেকে তোকে পালানোর সুযোগ দিয়েছি। যেদিন আমি সদিচ্ছায় তোকে বন্দি করব, সেদিন আর নিস্তার পাবি না। কথাগুলো বলে সেরহামের মাথা থেকে এক মুঠ চুল তুলে এনে ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল যুবরাজ। যুবরাজ থেকে এমন নাস্তানা বোধ হয়ে সমানে নিজের মাথায় নিজেই আঘাত করতে লাগলো সেরহাম। এরপর পাগলের মতো বলতে লাগলো, আমি তোকে ছাড়বো না যুবরাজ, আমি কখনো তোকে ছাড়বো না। রাজ্য আমার হবে। তোর থেকে রাজ্যকে ছিনিয়ে নিয়ে আমি তোকে আবারও নারকীয় কষ্ট দেব। আমাকে চিনতে তুই বড্ড ভুল করেছিস। তুই আবারও সারা জীবন পস্তাবি। তোর ক্যারিয়ারের মতো তোর লাইফও আমি একদম ফিনিশড করে দেব, দেখিস। সেরহামকে কথাগুলো শেষ করতে না দিয়ে পুনরায় নিজের থাবাযুক্ত হাত দিয়ে সজোরে সেরহামের গলা চেপে ধরল যুবরাজ। এরই মাঝে দ্রুত পদে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রাজ্য। সেরহাম আর যুবরাজের এমন ধস্তাধস্তি দেখে তার চোখ কপালে উঠে গেল। পুরো ড্রয়িং রুমের এলোমেলো অবস্থা, সেই সাথে মেঝে জুড়ে রক্তিম পদার্থের হুটুপুটি। রাজ্যকে দেখতে পেয়ে সেরহাম নিজেকে যুবরাজের হাত থেকে ছাড়ানোর বেশ চেষ্টা চালালো, কিন্তু অসুর সম যুবরাজের সাথে না পেরে বহু কষ্টে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, প্লিজ সেভ মি, হি ইজ এ কিলার, আই হ্যাভ প্রুফ। যুবরাজের এমন ক্রোধান্বিত চেহারা রাজ্য এর আগে কখনো দেখেনি। যুবরাজকে আজকে পুরোটাই অন্য ধাঁচের মানুষ মনে হচ্ছে রাজ্যের কাছে। রাজ্য যুবরাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এই কোন যুবরাজকে দেখছি আমি? আমি কি এই যুবরাজকেই ভালোবেসেছিলাম? এতটা হিংস্র কবে হয়েছে সে? সেরহামের দম যখন প্রায় নিভু তখন রায়েফ এগিয়ে এসে যুবরাজের হাত খামচে ধরে বলে উঠল, মরে যাবে, প্লিজ ছেড়ে দে।
যুবরাজ রাইফের হাত ঝাটকা দিয়ে সরিয়ে গর্জে উঠল। তোকে ছেড়েছিল? শেরহামের জিভ যখন অনেকখানি বেরিয়ে এলো তখনই শেরহামের গলা ছেড়ে দিয়ে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিল যুবরাজ। ধাক্কার টাল সামলাতে না পেরে হাঁটু মুড়ে ফ্লোরে বসে গেল শেরহাম, সেই সাথে অনবরত জোরে জোরে কাশতে লাগলো। সেই অবস্থাতে যুবরাজ শেরহামের সামনে হাঁটু গেড়ে বসে রাইফের দিকে আঙ্গুল তাক করে শুধালো। ওকে জানিস? শেরহাম কাশির চোটে কথাই বলতে পারছে না। শেরহাম কথা না বলাতে যুবরাজের রাগ আরো বেড়ে গেল। পুনরায় গর্জে উঠে একই প্রশ্ন করতে রায়ফ রাজ্য দুজনাই কেঁপে উঠল। যুবরাজের প্রশ্নের উত্তরে শেরহাম কিঞ্চিত মাথা নাড়িয়ে বুঝল রায়ফকে তা সে জানে না। যুবরাজ শেরহামের হাত মোচড়ে ধরে বলে উঠল। ডক্টর রেহান চৌধুরী, যাকে তুই প্রাণে বাঁচিয়ে রেখে চরম বোকামি করেছিস। যুবরাজের মুখে রেহানের নাম শুনে বিস্ফোরিত নেত্রে রায়ফের দিকে তাকালো শেরহাম। লম্বা চওড়া সুদর্শন রায়ফের দিকে অবিশ্বাস্য নজরে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল। তোদের দুজনকে আমি আবারও শেষ করব যুবরাজ শাহির, এবার আর বাঁচতে পারবি না। সাথে সাথেই যুবরাজ শেরহামের কলার চেপে ধরে দাঁড় করিয়ে টেনে হিচড়ে বাড়ির বাইরে বের করে এনে শক্ত গলায় বলে উঠল। আর কিচ্ছুটি করতে পারবি না তুই। আর আমি যে তোকে এভাবে মেরেছি এটা তোর বুড়ো শয়তান বাপকে বলে দিস। এটাও বলবি ওই বুড়োর শীতল রক্ত খাওয়ার জন্য আমি অনেক পিপাসিত। দুজনের সমবয়সী যুবকের পাল্টাপাল্টি আক্রমণে কখন মেঘ ফুঁড়ে বৃষ্টি পতিত হয়েছে ধরণীতে এটার খবর কেউ রাখেনি। বাইরে ভারী বর্ষণ ঝরে যাচ্ছে বিরামহীনভাবে, সেই সাথে বিকট বজ্রপাত। এমন অবস্থায় শেরহামকে ঘাড় ধাক্কা দিয়ে বৃষ্টিতে নামিয়ে দিল যুবরাজ। শেরহাম যখন বৃষ্টিতে ভিজে যুবরাজের দিকে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাচ্ছিল সেই সময় রায় এসে যুবরাজকে ভেতরে টেনে নিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। রেজওয়ান চৌধুরী ড্রয়িং রুমে শান্ত হয়ে বাড়ির প্রত্যেক সদস্য সমেত যুবরাজ পায়ের উপর পা তুলে বসে আছে। রায়েফ তার মেডিকেল কলেজ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে সবিস্তারে সকলকে খুলে বলে দম ফেলল। চিন্তিত বিরস মুখে রেজওয়ান চৌধুরী নানান ভাবনা ভেবে চলেছেন, আর মিসেস তনুজা আঁচলে মুখ গুজে কেঁদে চলেছেন। রাজ্য কাকে কিভাবে সান্ত্বনা দেবে সেটাই যেন ভেবে পেল না সে। সকলে যখন নীরবতা পালনে ব্যস্ত, ঠিক সেই সময় সমস্ত নীরবতা ভঙ্গ করল যুবরাজ। আপনাদের কারো কোনো অমত না থাকলে আমি আজই রাজ্যকে বিয়ে করতে চাই। শেরহামকে একদম ভরসা নেই। নিজের স্বার্থ হাসিলের জন্য পৃথিবীর যে কোনো নিকৃষ্ট কাজ করতে সে এক সেকেন্ডের জন্যেও দ্বিধান্বিত হবে না। রেজওয়ান চৌধুরী সমানে কপালে স্লাইড করে আসন্ন পরিস্থিতি ভাবতে লাগলেন। মিসেস তনুজা নিরুপায় হয়ে সোফায় হেলান দিয়ে দুই চোখ বন্ধ করে বসে রইলেন। রাজ্য কিছু বলবে কি বলবে না সেই ভাবনায় মত্ত হলো। বাবা, যুবরাজ খুব ভালো ছেলে আর মানুষ হিসেবে অমায়িক। আজ এই যুবরাজের জন্যই তোমরা তোমাদের ছেলেকে নতুন করে ফিরে পেয়েছ। রাজ্যের খেয়াল যুবরাজ খুব ভালোভাবে রাখতে পারবে। আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি বাবা। সেরকম হিংস্র ধাবা মেলার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। কথাগুলো বলে রেহান রেজওয়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। কিয়ৎক্ষণ বাদে মিসেস তনুজা ধীর কণ্ঠে বলে উঠল। রেহানের বাবা, কিসের এত ভাবনা মগ্ন হয়েছো তুমি? ওই ছেলেকে প্রথম থেকেই আমাদের ভালো লাগেনি। ওর চোখের দৃষ্টি কত অদ্ভুত। এই ছেলের থেকে রাজ্যকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। আর যুবরাজকে আমার বেশ পছন্দ হয়েছে। আমরা সবাই রাজি। স্ত্রীর কথা শুনে হুঁশে ফিরলেন রেজওয়ান চৌধুরী। যুবরাজের দিকে দৃষ্টি মেলে চিন্তিত কণ্ঠে বলে উঠল। আজ রাতেই বিয়ে। তোমার বাবা মায়ের সাথে আমাদের যোগাযোগ করবার ব্যবস্থা করো। মেঘমেদুর দিন সাথে শিশিরে সমীরণ সবকিছু মিলে এক রোমাঞ্চকর পরিবেশ। আকাশে বিরাজমান হালকা কালচে রঙা মেঘ সকালবেলায় সূর্যকে লুকিয়ে ফেলেছে, এখনো বের হতে দেয়নি। তাই এই ঘড়ি দেখা ব্যতীত সঠিক সময় অনুমান করা বেশ কষ্টকর। অল্প সময় বাদেই ঝিরঝিরে বৃষ্টি ঝরে পড়ার পরেই আবার সামান্য আলোর ঝলক দৃষ্টি গত হচ্ছে। রেজওয়ান চৌধুরী বিশাল ড্রয়িং রুমে বিরস মুখে মাথা নিচু করে বসে আছেন। সাদাব শাহীর মুখে তার কোনো কথা নেই, শুধু ভেবে চলেছেন আসন্ন বিপদ নিয়ে। এদিকে সামিনা উৎসুক হয়ে বারবার ফিসফিস করে মিসেস তনুজার সাথে এটা সেটা নিয়ে কথা বলছেন। নিস্তব্ধ পরিবেশে তাদের ফিসফিসানির কথাবার্তা যেন বিশাল কোলাহল ঠেকছে দুই ভদ্রলোকের কাছে। কিন্তু রেহান আর যুবরাজ দুজনেই নির্বিকার, তারা তাদের ধ্যানে ব্যস্ত। এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না। কিন্তু এক কোণে বসে বসে রাজ্য সমানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। তার কাছে সাদাব শাহীরকে সুবিধার মনে হচ্ছে না। টিভিতে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে দেখা গিয়েছে খুব রিজার্ভ ভাবে থাকতে। যুবরাজের থেকেও জেনেছে ভদ্রলোক খুবই রাগী। এখন যদি উনি বিয়েতে অমত করেন তখন কি হবে?
আমাকে কি শেরহামের গলায় ঝুলে পড়তে হবে? ও নো, আই উইল ডাই। এক নাগাড়ে বৃদ্ধাঙ্গুলি কামড়ে নানান ভাবনা ভেবে চলেছে রাজ্য। এদিকে যুবরাজের কোনো হেলদোল না দেখে রাজ্যের মাথায় দপদপ করে আগুন জ্বলে উঠল। দেখো কেমন ফাজিলের মতো বসে বসে দাঁত কেলাচ্ছে। মনে হচ্ছে সব চিন্তা আমার, তার কোনো ভাবান্তরই নেই। বেটা বজ্জাত, দেবো নাকি বুক বরাবর একটা শুট করে? আবার পরক্ষণে মাথা নাড়িয়ে মনে মনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, কি ভাবছি আমি এসব? এমন পরিস্থিতি কখনো না হোক আমাদের। আমার বন্দুক কখনো যেন যুবরাজের দিকে না ওঠে। অবশেষে সাদাব শাহীর মুখ খুললেন। খুব মেপে মেপে সামান্য কিছু কথাই তিনি বললেন, আর সেই কথাগুলো শুনে সকলেই নড়ে চড়ে উঠলেন। আমার ছেলের বিয়ে নিয়ে আমার সেরকম কিছু বলার নেই চৌধুরী সাহেব। ওর মায়ের মৃত্যুর পর আমি সেভাবে ওকে কিছুই দিতে পারিনি। আর যুবরাজ কখনো কিছুর জন্য জেদও করেনি। কিন্তু আপনার মেয়েকে বিয়ে করবে বলে গতকাল সন্ধ্যায় ছোট্ট বাচ্চাদের মতো খুব জেদ করেছে আমার ছেলেটা। ছেলে আমার কাছে একটা জিনিস চেয়েছে, আর আমি দেব না এটা কিছুতেই হতে পারে না। কিন্তু একমাত্র ছেলে হিসেবে ওর বিয়ে নিয়ে আমার অনেক ফ্যান্টাস্টি ছিল। হয়তো এইটুকু বেলার মধ্যে সেসব আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু কিছু অপূর্ণ রাখবো না মিস্টার চৌধুরী। রেজন চৌধুরী সামান্য গলা খাকড়ি দিয়ে আহত স্বরে বলে উঠলেন, কি বা করার আছে বলুন? খাল কেটে কুমির এনেছি, এখন সেই কুমির আমাদের সবাইকে ভক্ষণ করতে চাচ্ছে। যদি ঘূর্ণাক্ষরেও টের পেতাম এরা বাপ ছেড়ে এমন ধুরন্ধর, তাহলে এভাবে বাপ হিসেবে নিজের মেয়েকে জলাঞ্জলি দিতাম না। ছেলেটা একদম হাত ধুয়ে মেয়েটার পিছনে লেগেছে, সকাল বিকাল বাড়িতে এসে বিয়ের জন্য তাগাদা দিয়ে চলেছে। সাদাব শাহীর পুরো ঘটনাই জানেন, তাই বেশি কিছু না ঘাটিয়ে ধীর কণ্ঠে বললেন, ওরা দুজন মিলে আমার ছেলেটার লাইফটা হেল করে দিয়েছে। মামা হয়ে ভাগ্নের পিছনে এভাবে লেগে থাকবে, সেটাই তো আমার কল্পনার বাহিরে। আপনি কোনো চিন্তা করবেন না। শেরহাম যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমার ছেলে অবশ্যই করবে। শুধু একটু সময় দিয়ে ভরসা আর বিশ্বাস রাখুন যুবরাজের উপর। রেজওয়ান চৌধুরী আর সাদাব শাহীরের আলোচনার মাঝে হঠাৎই সামিনা তাগাদা দিয়ে বলে উঠলেন, ভাইজান দুপুর গড়াতে চললো, বিয়ের কেনাকাটা অ্যারেঞ্জমেন্ট সব বাকি পড়ে আছে, কখন কি হবে? সাদাব শাহী সামান্য হেসে বলে উঠলেন, তোর ছেলে সকল প্রস্তুতি নিয়ে তবেই মাঠে নেমেছে, তোর কিছুই ভাবতে হবে না। সময় মতো সব কিছুরই ব্যবস্থা হয়ে যাবে দেখবি। সাদাব শাহীরের এমন অদ্ভুত কথা শুনে অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যুবরাজের দিকে বিস্ফোরিত নেত্রে তাকালো রাজ্য। মুহূর্তে চোখাচোখি হলো দুজনা। সুযোগ বুঝে যুবরাজ বাঁকা হেসে চোখ টিপে জানান দিল। আজ তোমার খবর আছে। যুবরাজের এমন আচরণের লজ্জায় শিহরণ বয়ে গেল রাজ্যের সর্বাঙ্গে। রক্তিম আভায় ছেয়ে গেল পুরো কাল আর নাকের ডগা। না চাইতেও বারবার ঠোঁটের কোণে হাসির ঝিলিক চলে আসছে। তাই নিজেকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে চুপি চুপি নিজের কক্ষে এসে দরজা লাগিয়ে দুই হাতের আজলায় মুখ লুকিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল রাজ্য। নিজের অন্ধকার ঘটঘটে কক্ষে পাগলের মতো সমানতালে পায়চারি করে চলেছে সেরহাম। আর থেকে থেকে ওয়ালের সাথে নিজের মাথা নিজেই বাড়ি মারছে। কানের কাছে বারবার যুবরাজের বলা কথাগুলো কে যেন চিৎকার করে বলে যাচ্ছে সমানে। তুই কাপুরুষ, তুই ব্যর্থ শেরহাম ফাইয়াজ, তুই রাজ্যকে ছুঁয়েও দেখতে পারলি না। আর যুবরাজ মেয়েটাকে আজ রাতে পুরো দমে ভোগ দখল দেবে। ইউ আর এ লুজার শেরহাম ফাইয়াজ, ইউ আর এ লুজার। দুই হাতে কান চেপে ধরে সজোরে গর্জে উঠেছে সেহরাম। তবুও কানের কাছ থেকে কথাগুলো সরছে না। উপায়ন্তর না পেয়ে দেয়ালে মাথা দিয়ে জোরে জোরে আঘাত করতে করতে এক পর্যায়ে নিজের মাথায় ফাটিয়ে ফেলল সে। কপাল গড়িয়ে নাকের ডগাবে ঠোঁটের কাছে এসে বিলীন হলো সেই রঞ্জন তরল। সেসবে শেরহামের ভ্রুক্ষেপ নেই। সে শুধু যুবরাজকে কিভাবে শেষ করবে সেই ভাবনা ভাবতে লাগলো। এক পর্যায়ে নিজের ফোন বের করে সোভান শেখের নাম্বারে ডায়াল করে ফোন কানে তুলল সেরহাম। বার কয়েক রিং হয়ে ফোন কেটে গেল। রাগে সেরহাম তার বোধশক্তি হারালো। সে একের পর এক কল করতেই থাকলো। অবশেষে ওপাশ থেকে সুবিষ্ট স্বরে উত্তর এলো, সুইচ অফ। সবকিছু যখন সহ্যের বাহিরে চলে গেল ঠিক সেই মুহূর্তে সোভান শেখকে অকথ্য গালিগালাজ করে সেরহাম চলে গেল ড্রিঙ্ক কর্নারে। ড্রিঙ্ক কর্নার থেকে কোকেন পাউডার, কটন ফিল্টার, সিরিঞ্জ আর মিনারেল ওয়াটারের বোতল নিয়ে চেয়ারে টেবিলে নিয়ে বসে গেল সে। এরপর নিজের শরীরে ড্রাগস ইনজেক্ট করে উদ্ভ্রান্তের ন্যায় উঠে দাঁড়ালো এবং এলোমেলো পায়ে বিছানায় শুয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সেরহাম তার পরিচিত জগতে চলে গেল এবং অস্ফুট স্বরে কি যেন বিড়বিড় করতে করতে মুহূর্তেই তলিয়ে গেল গভীর ঘুমে। রেজওয়ান চৌধুরী বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেরকম কোনো নিকটাত্মীয় না থাকায় রাজ্যের কিছু বন্ধু আর কলিগকে নিমন্ত্রণ করা হয়েছে শুধু।
বরযাত্রী হিসেবে আছেন সাদাফ শাহিরের অফিসার সেক্রেটারি আর কয়েকজন ব্যবসায়িক বন্ধু। দুপুরের পর থেকে রেহান খুবই ব্যস্ত হয়ে পড়েছে। একমাত্র বোনের বিয়ে বলে কথা। রাজ্যের মেসেজ পেয়ে অ্যানি দুপুরের পর থেকেই এসে পড়েছে, কিন্তু এই 5.5 ঘন্টায় এক মুহূর্তের জন্য রেহানের দেখা পায়নি সে। এতে অবশ্য ও মন আকাশে বিষাদের মেঘেরা ওড়াউড়ি করছে, কিন্তু অ্যানি তা কাউকে বুঝতে দেয়নি। পার্লার থেকে কয়েকজন মেয়ে এসে রাজ্যকে সাজাতে বসে গেল। অ্যানি এসে রাজ্যে 2 হাত ভরে মেহেন্দির নিখুঁত ডিজাইনে আলপনা এঁকে দিয়েছে। সুন্দর করে অভিনব কায়দায় 2 হাতের তালুতে যুবরাজের নামখানা লিখতে মোটেও ভুল করেনি সে। নাম লেখা নিয়েও বন্ধুমহলের কত হাসি তামাশা। বহুত দিন বাদে বেনজির আশফিকেও আজকে অনেক খুশি লাগছে। নিজের হাতে দায়িত্ব নিয়ে সবকিছুর খেয়াল রাখছেন তিনি। আজকে মোটেও তাকে কোনো খবিশ রাগী বজ্জাত অফিসার মনে হচ্ছে না। মনে হচ্ছে সে রাজ্যের খুব কাছের কেউ। বেনজির আশফির হাসি খুশি ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রাজ্যের বুক ভেঙে কান্না এলো। সহসাই তার মনে হলো, দায়িত্ব বড় অদ্ভুত জিনিস। নিখুঁতভাবে এমন দায়িত্ব পালন করতে কতজন পারে? আমি আপনার রেগে যাবার কারণ আজ বুঝতে পেরেছি স্যার। ভবিষ্যতে আমি আর কোনো কাজে হেয়ালিপনা করবো না, প্রমিস। হঠাৎই হন্তদন্ত করে রেহান দৌড়ে এসে খবর জানালো বর আসছে। এই খবর পুরো বাড়ি ছড়িয়ে যেতেই রাজ্যের কানেও চলে এলো অ্যানি মারফত। পার্লারের মেয়েটা তখন ব্লাসনের লাস্ট টাচ আপ করবে। বর আসার খবর শুনে ভয়ে রাজ্যের মুখ পাংশু ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ অজানা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে 2 চোখ ছলছল করে উঠল। রাজ্যের মনের ভয় অ্যানি বুঝতে পারল। সে রাজ্যকে বুকে জড়িয়ে হাতের ইশারায় পার্লারের মেয়েগুলোকে রুমের বাইরে চলে যেতে নির্দেশ দিল। অ্যানির নির্দেশ পেতেই মেয়েগুলো তাদের ব্যাগপত্র নিয়ে রুমে বাইরে বেরিয়ে যেতে দরজা লক করে দিল অ্যানি। ভয়ের কিছু নেই, যুবরাজ বাড়ির বাইরে তার নিজস্ব লোক সেটিং দিয়ে রেখেছে, আর আমরা তো আছি। তোর কি মনে হয় আমরা শুধু বিয়ে খেতে এসেছি? আজ তোদের পুরো পরিবারের সেফটির দায়িত্ব আমাদের। তুই ভয় না পেয়ে জাস্ট চিল কর। নিজের জীবন দিয়ে হলেও তোর ভাইকে আমি প্রোটেক্ট করব, প্রমিস। কথাগুলো শক্ত কণ্ঠে বলে রাজ্যকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে রিল্যাক্স করার চেষ্টা চালালো অ্যানি। অ্যানির দেওয়া সাহসে রাজ্য কিছুটা স্বস্তি পেল, তবুও ভয় পুরাপুরি কাটল না তার। শেরহামকে একদম বিশ্বাস নেই। দাদাভাইকে পেলে এবার সে আর ছাড়বে না। আমরা দাদাভাইকে এবার হারালে আর বাঁচবো না রে আনি। অ্যানি রাজ্যের মাথায় হাত বুলিয়ে নম্র কণ্ঠে বলে উঠল, কিচ্ছু হবে না তার, তুই আমার উপর ভরসা রাখ। তুই কি দাদাভাইকে ভালোবাসিস? রাজ্যের এহেন আকস্মিক প্রশ্নে ভড়কে গেল অ্যানি। নিজের থেকে রাজ্যকে ছাড়িয়ে এদিক সেদিকে মুখ ঘুরিয়ে খুক খুক করে কাশতে লাগলো শুধু। আমি জানি তুই দাদাভাইকে ভালোবাসিস। আমার চোখে ফাঁকি দিতে তুই অক্ষম হয়েছিস আনি রহমান। কলকাতা রাজ্যের এমন জিজ্ঞাসা বাদে লজ্জায় রাঙা হলো অ্যানির শ্যামবর্ণের পাতলা গাল। রাজ্যের প্রশ্নের উত্তর কি দিবে সেটাই মস্তিষ্ক হাতড়ে খুঁজতে লাগলো। অবশেষে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অযথায় এটা সেটা ধরে নাড়াচাড়া করতে লাগলো। আমার দাদাভাইকে বিয়ে করবি? জানি না। আলবাত জানিস, বল বিয়ে করবি। যদি বলি হ্যাঁ করব, তাহলে কি করবি? কি করবো আবার, বিয়ে দেব। আচ্ছা, তাহলে তোর দাদা ভাইকে আমাকে দিয়ে দে। আমি তার সারা জীবনের খেয়াল রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। ছোট্ট বাচ্চার মতন বুকের ভেতরে আগলে রাখবো। দরজার উপাস থেকে কেউ একজন সবগুলো কথা শুনে লজ্জায় মুচকি হেসে মাথা চুলকে নিজের কক্ষে চলে গেল। বরপক্ষ এসেছে আরো আধা ঘন্টা আগে। কাজী তার পেপারসগুলো রেডি করে যুবরাজের কাছে পাঠিয়ে দিলেন। কোনো প্রকার বাজবিচার ছাড়াই ঘসঘস করে সিগনেচার দিয়ে সেই কাগজ কাজীর পিয়ের কাছে দিয়ে যুবরাজ বলে উঠল, তাড়াতাড়ি আমার বউয়ের সিগনেচারের ব্যবস্থা করুন। আবহাওয়ার অবস্থা বেশি ভালো না। আমি বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বহুদিন পর বিয়ে করতে আসছি, মনের অবস্থা বুঝেন না? কাজীর পিয়ে মনে মনে বলে উঠল, আচ্ছা নির্লজ্জ তো এই লোক, এভাবে এতগুলো মানুষের সামনে এভাবে কি কাউকে কথা বলে? নির্লজ্জই আমি। নিজের বউ নিয়ে টানাটানি কোন সাধুপুরুষ সহ্য করবে বলুন দেখি? যুবরাজের এমন কথায় থতমেত খেল কাজীর পিয়ে। যুবরাজের দিকে সন্দিহান দৃষ্টি মেলে দৌড়ে কাজীর কাছে চলে এলো। এসে কাজীর কানের কাছে ফিসফিস করে বলে উঠল, আমার মনে হয় মেয়েটির বাবা মা মেয়েটিকে জোর করে কোনো পাগলের হাতে তুলে দিচ্ছে। পান চিবোতে চিবোতে পানির পিক বাইরে ফেলে আঙ্গুলের ডগা থেকে খানিক চুন জিহবার আগায় নিয়ে চশমার উপর দিয়ে পিয়ের দিকে তাকিয়ে ভারী কি ঝনঝন গলায় কাজী ধমকে উঠলেন, যাকে পাগল বলছো জানো সে কে? কাজীর পিয়ে চমকে উঠে মিনমিন করে বলে উঠল, কে স্যার? আমি নিজেও জানি না। বলেই কাজী তার কাজে মনোযোগ দিলেন। এদিকে কাজীর উত্তর শুনে রেগে আগুন লাল হয়ে কোমরে 2 হাত রেখে কাজীর দিকে ক্রূর দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল তার পিয়ে।
কাবিনের পেপারে রাজ্য সিগনেচার দিয়েছে আরো অনেক আগেই। এখন শুধু বিয়ে পড়ানো বাকি। মিসেস তনুজা তসবি হাতে ফ্যাকাশে মুখে সমানে আল্লাহকে ডেকে চলেছেন। হে মাবুদ, আমার ছেলে মেয়েকে ভালো রাখো। কোনো বিপদ তুমি আমার সন্তানদের উপর দিও না। বাবা মা হয়ে সন্তানের এমন দুর্ভোগ সহ্য করার ক্ষমতা যে নেই গো মাবুদ। তনুজার হুঁশ ফিরল সকলের হই হুল্লোড়ে। রাজ্যের বন্ধুরা নাচ গান করতে করতে একটা টকটকে লাল রঙের শামিয়ানার নিচে খুব যত্নের সাহায্যে রাজ্যকে নিয়ে নিচে নেমে আসছে। মুহূর্তেই বউ এসেছে বউ এসেছে বলে পুরো ড্রয়িং রুম অস্থির হয়ে উঠল। বউ এসেছে শুনে যুবরাজের টনক নড়ল। ঘাড় ঘুরিয়ে এক পলকের জন্য রাজ্যকে দেখে সে হার্টবিটটা মিস করে বুক চেপে ধরে ঠায় বসে রইল আর মুখ ফুটে সজোরে বেরিয়ে এলো। মাশাল্লাহ, সুবাহান আল্লাহ। রাজ্য তার গায়ে অফ হোয়াইট রঙের জামদানি জড়িয়েছে, যার জমিন পাড় আর আঁচল জুড়ে সোনালি জড়ি সুতার কাজ। সারা শরীরে শোভা পেয়েছে ভারী ভারী স্বর্ণালঙ্কার। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, চোখে ডার্ক আইশ্যাডো, ঠোঁটে নুট কালার লিপস্টিক আর হালকা ব্লাশনের টাচ। যুবরাজের কাছে রাজ্যকে সাধারণ কোনো মানবী ঠেকছে না। আরে আমার বউ তো পুরা রূপকথার শেহজাদির মতো সুন্দরী। ইয়া মাবুদ, এত সুন্দর বউ আমার কপালে কেমনে রাখলে তুমি? খুশিতে দেয়ালে মাথা বাড়ি মারতে ইচ্ছা করছে যুবরাজের। নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে খুশি খুশি মুখ নিয়ে সাদাব শাহিরের উদ্দেশ্যে বলে উঠল, পাপা, আমার হুরমতি বউ কত সুন্দর দেখেছো? সাদাব শাহির ছেলের এমন বোকা বোকা কথায় আবেগে আপ্লুত হয়ে গোপনে চোখে জল মুছলেন। কতদিন বাদে তিনি তার একমাত্র ছেলেকে এতটা খুশি দেখছেন, মনেই করতে পারলেন না। রাজ্যকে নিচে আনা হলে ফুলের তৈরি ছাদনা তলায় বসানো হলো তাকে। এরপর মাঝখানে দেয়া হলো ধবধবে সাদা রঙের পাতলা পর্দার বেড়া। সেই বেড়ার অপর পাশে বসানো হলো যুবরাজকে। সকলের মধ্যে উপচে উঠা উচ্ছ্বাস। কাজীকে সাদাব শাহির দ্রুত বিয়ে পড়ানোর হুকুম দিলেন। শুরু হলো বিয়ের কাজ। রাজ্যকে কবুল বলতে বললে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে রেহান তনুজার হৃদয় মুশড়ে উঠল। কঠিন হৃদয়ের মানুষ রেজওয়ান চৌধুরীও আজকে নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। সকলের কান্নায় যুবরাজের চোখ থেকেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রেহান রাজ্যকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে আহত স্বরে কবুল বলতে আদেশ দিল। সেই আদেশ মান্য করে রাজ্য নিভু কণ্ঠে বলে উঠল, কবুল। সকলে সজোরে আলহামদুলিল্লাহ বলে যুবরাজের মতামত জানতে চাইলে সর্বাধিক খুশি যুবরাজ প্রশস্ত হাসিতে সজোরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। অজর ধারায় ঝরঝর করে এক নাগারে ঝরে যাচ্ছে ভারী বর্ষণের ধারা। বর্ষণের রাত টুকুকে আরো গভীর রূপ দিতে পাল্লা দিয়ে ক্রমাগত গুড়গুড় শব্দে বিদ্যুৎ চমকে যাচ্ছে। নিস্তব্ধ এই রাতে কোনো মানুষের সারা শব্দ পাওয়া তো দূর, একটা পশু পাখিরও নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে না। শহর থেকে খানিক দূরে গহীন বনের কাছটায় দোতলা বিশিষ্ট একটি ধবধবে সাদা বাংলো। চারিপাশে হরেক পদের গাছের সমাহার, সেই সাথে নয়নাভিরাম ফুলের মেলা। দূর থেকে দৃষ্টি দিলে দোতলার দক্ষিণের কামরাটায় টিমটিমে হলুদ আলোর অস্পষ্ট ঝলকানি দেখা যাচ্ছে। সেই কক্ষে বধূ বেশে আধা হাত ঘোমটা টেনে হাঁটু ভাঁজ করে তার উপর হাতের ভর দিয়ে থুতনি পেতে আঁকিপল্লব মুদে বৃষ্টির সুর মূর্ছনা উপভোগ করছে রাজ্য। অপেক্ষা বিশেষ পুরুষের জন্য। এই পুরুষ যেই সেই পুরুষ নয়, একদম দলিল করে পাওয়া প্রেমিক পুরুষ। হঠাৎই যুবরাজের বাঁকা হাসি যুক্ত চেহারা চোখের সামনে ভেসে উঠতেই অজানা ভয় আর লজ্জায় আড়ষ্ট হলো রাজ্য। সারা শরীর থরথর করে কেঁপে উষ্ণ শরীর শীতল হয়ে উঠল নিমিষেই। খানিক ঘোমটা তুলে কক্ষে চারিপাশে চোখ বোলালো রাজ্য। কক্ষটিতে কোনো কৃত্রিম ফকফকে বৈদ্যুতিক বাতির রোশনাই পরিলক্ষিত হলো না। পুরো কক্ষ জুড়ে বাহারি রঙের মোমবাতি শোভা পেয়েছে। কারুকার্য খচিত নান্দনিক বাতিদানেও শোভা পেয়েছে সাদা রঙের এক ঝাঁক মোমবাতি। সেই মোমবাতিগুলো পুরো কক্ষ জুড়ে মোলায়েম উষ্ণ আলো বিলিয়ে গলে যাচ্ছে, সেই সাথে বিলিয়ে দিচ্ছে মাদকতা মিশ্রিত সুবাস। কিন্তু এত কিছুর মধ্যেও যুবরাজের অপেক্ষা রাজ্যকে অধীর করে তুলল। সেই যে কক্ষে রাজ্যকে বসিয়ে দিয়ে চলে গেল এখনো ফিরল না। রাজ্যকে বিয়ের পর যুবরাজ তার নিজের বাড়িতে নিয়ে যায়নি। বাড়ির প্রত্যেক সদস্যদের থেকে বিদায় নেবার পর যুবরাজ নিজেই গাড়ি ড্রাইভ করে রাজ্যকে এখানে নিয়ে এসেছে, কিন্তু জায়গাটা কোথায় রাজ্য জানে না। হঠাৎই যাত্রাপথে নিজেদের কথোপকথন মস্তিষ্কে হানা দিল রাজ্যের। আজ থেকে তুমি যুবরাজ শাহিরের একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তোমাকে পাবার বাসনা তো দূর, তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখই উপড়ে নেব আমি। শক্ত কণ্ঠে কথাগুলো বলে এক হাত স্টিয়ারিং এ রেখে অপর হাত দিয়ে রাজ্যের নরম তুলতুলে হাত চেপে ধরল যুবরাজ। এরপর সেই হাতের করপুটে নিজের উষ্ণ চুম্বন বিনিময় করে বুকে চেপে ধরে গভীর শ্বাস নিল।
সেই মুহূর্ত মনে পড়তে বুকের ধুকপুকানি বেড়ে গেল রাজ্যের। কিন্তু পরক্ষণে যুবরাজের অদ্ভুত এক কাণ্ড মনে পড়তে বিস্ময়ে হতবাক হলো। শার্টের বুক পকেট থেকে একটা কালো কাপড় বের করে রাজ্যের দুই চোখ বেঁধে দিয়ে যুবরাজ বলে উঠল। ওয়েলকাম টু মাই কিংডম। যুবরাজের কথায় আগামাথা কিছু না বুঝে চুপচাপ গাড়িতে বসে রইল রাজ্য। তার ডান হাত তখনও যুবরাজের হাতের মুঠোয় বন্দি। কত সময় এভাবে পেরিয়ে গেছে রাজ্য জানে না। হঠাৎ গাড়ির ব্রেক কষার শব্দে নড়ে চড়ে উঠল সে। লক্ষ্মী মেয়ের মতো এভাবেই বসে থাকবে, একদম ছটফট করবে না, ঠিক আছে? যুবরাজের কথায় সম্মতি জানিয়ে রাজ্য ঘাড় কাত করলো। গাড়ির দরজা খুলে যুবরাজ বাইরে বেরিয়ে এসে রাজ্যের পাশের দরজা খুলে তুলতুলে নরম কণ্ঠে আহ্বান জানালো। প্লিজ গিভ মি ইয়োর হ্যান্ড মাই ডিয়ার বিলাভড ওয়াইফ। যুবরাজের এমন আহ্বানে রাজ্যের সারা শরীরে অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। উচ্ছ্বাস আর আবেশ দুয়ের মিশেলে নিজের কাপা কাপা দুই হাত যুবরাজের দিকে বাড়িয়ে লাজুক হাসল সে। রাজ্যের পদ্মের পাপড়ির ন্যায় দুই হাতে উষ্ণ চুম্বন দিয়ে রাজ্যকে পাজা কোলে তুলে নিল যুবরাজ। দৃষ্টিহীন রাজ্য পরম আস্থাতে দুই হাত দিয়ে যুবরাজের গলা জড়িয়ে বুকে মাথা ছোঁয়ালো। রাজ্যকে কোলে নিয়ে নিজের পা চালালো যুবরাজ। কিয়ৎক্ষণ বাদে দুজন পুরুষের গলার স্বর পেল রাজ্য, কিন্তু খুবই চাপা। যুবরাজের ইশারায় দরজা খুলে দিল একজন পুরুষ। রাজ্য মনে মনে ভাবল, এবারে চাকর বাকর হবে হয়তো। কক্ষে প্রবেশ করতেই অসম্ভব রকমের সুন্দর সুবাসে ঠোঁট প্রশস্ত হলো রাজ্যের। সেই নরম উষ্ণ ঠোঁটে যুবরাজ তার ঠোঁট ছুঁয়ে রাজ্যের কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, সো ম্যানি অ্যারেঞ্জমেন্টস ফর ইউ ডিয়ার বউ। কথাটা বলতে বলতে রাজ্যের কানের লতিতে উষ্ণ স্পর্শ ছুঁয়ে দূরে সরে গেল যুবরাজ। রাজ্য যুবরাজকে আঁকড়ে ধরতে চেয়েও বিফল হলো। শেষমেশ নিজের হাত গুটিয়ে ঠায় দাঁড়িয়ে রইল রাজ্য। যুবরাজ রাজ্যের চোখের বাঁধন উন্মুক্ত না করে রাজ্যকে বিছানায় বসিয়ে দিয়ে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, এইভাবেই বসে থাকবে, কোথাও এক পা নড়বে না, আমি যাব আর আসবো। যুবরাজের অপেক্ষায় এভাবে বসে থেকে কত সময় ব্যয় করলো রাজ্য তার হিসেব রাখল না। যখন দরজের ভাত ফুরাবার উপক্রম তখন চোখের বাঁধন উন্মুক্ত করে বিষণ্ণ মনে আরও এক প্রহর অপেক্ষার সিদ্ধান্ত নিল সে। হঠাৎই বিকট বজ্রপাতে ধ্যান ছুটল রাজ্যে, সেই সাথে কিঞ্চিত কেঁপে উঠল। এরপর মনে সাহস এনে সময় কত হয়েছে সেটা দেখার জন্য কক্ষের চার দেয়ালে দৃষ্টি বোলালো, কিন্তু কোনো দেয়াল ঘড়ি নজরে এলো না। বাধ্য হয়ে বিছানা থেকে নেমে ঘোমটা খুলে নিজের ব্যাগ থেকে মোবাইলখানা বের করে পাওয়ার অন করে সময় দেখে নিল। ঘড়িতে সময় রাত 12:25। এবার বেশ ঘাবড়ালো রাজ্য। যুবরাজ গেলটা কোথায়? শুনশান ফাঁকা রাস্তা, কোনো জনমানব তো দূর, একটা গাড়ি পর্যন্ত দৃষ্টিগত হচ্ছে না। পুরো আকাশ কাঁপিয়ে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে জোরে বৃষ্টি হচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে চারিপাশ সবকিছুই দৃষ্টিগোচর। এমন ভয়ানক পরিস্থিতিতে প্রাণপণে দৌড়ে চলেছে দুজন কালো পোশাকধারী মাঝবয়সী লোক। নিজের প্রিয় জীবনখানা বাঁচানোই যেন এখন মুখ্য উদ্দেশ্য তাদের। বৃষ্টির দাপটের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। বারবার মাঝ রাস্তায় মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সেসব তারা গায়ে মাখছে না। ঘণ্টাখানেক এভাবে দৌড়ানোর পর সামান্য হাঁপ ছেড়ে দুই হাঁটুতে হাতের ভর দিয়ে মুখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো তারা। কিন্তু সেই নিঃশ্বাস বেশিক্ষণ স্বস্তির হলো না। চোখের সামনে জমতুল্য মানুষটিকে দেখে দুজনারই চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। সেই সাথে শ্বাসটাও যেন বুকের কাছে এসে গট করে আটকে গেল। এমন শীতল বর্ষণেও গলা শুকিয়ে কাঠ হলো পানির পিপাসায়। ভয়ে জিভ বের করে বৃষ্টির পানি শুষে নিয়ে গলা ভেজানোর বৃথা চেষ্টা করলো দুজনে। তাদের এই দৃশ্য দেখে হো হো শব্দে হেসে উঠল সামনে দাঁড়ানো ব্যক্তি। একদিকে বিকট বজ্রপাত, অপরদিকে আগন্তুকের অদ্ভুত হাসি, দুই মিলিয়ে লোক দুটোর কলিজা কাঁপিয়ে দিল। নিজের গাড়ির সামনের অংশে হেলান দিয়ে হাতে একটা রিভলভার ঘুরাতে ঘুরাতে আরো কিছুক্ষণ হেসে নিল ব্যক্তিটি। এরপর চোখে আগুন নিয়ে গর্জে উঠা কণ্ঠে শুধালো, আমার বাবাকে মারার মতো সাহস কে দেখিয়েছে? তোদের ওই সুবহান শেখ? লোক দুটো বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। উপায়ন্তর না পেয়ে শুধু হাঁটু মুড়ে দুই হাত জোর করে নিজের জীবন ভিক্ষার আকুতি জানালো। আমাদের ক্ষমা করে দিন যুবরাজ স্যার, আমরা বুঝতে পারিনি উনি আপনার বাবা। আমরা শুধু কন্ট্রাক্ট কাজ করি। আমরা যদি গুণক্ষরে টের পেতাম সাদাব শাহির আপনার বাবা, তাহলে আমরা কখনোই এই চুক্তিতে করতাম না। লোক দুটোর কান্নার ভয়ার্ত আহাজারি শুনে যুবরাজের মনে বেশ এক আনন্দ হলো। সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী না হয়ে মুহূর্তে হিংস্ররূপে বহিঃপ্রকাশ ঘটল। বাসর ঘরের নতুন বউ রেখে এই বৃষ্টির মধ্যে তোদের পিছনে ছুটে চলেছি। ওদিকে বউ আমার একা, কতখানি হয়রানি করেছিস জানিস? কোন মুখে ক্ষমা চাইছিস সেটাই তো বুঝতে পারছি না।
লোক দুটো দৌড়ে এসে যুবরাজের পা খামচে ধরে কেঁদে উঠল হাউমাউ করে। কিন্তু কঠিন হৃদয় যুবরাজ সেসব কিচ্ছা শুনতে নারাজ। এতক্ষণ বউয়ের সাথে থাকলে একঘেম হয়ে যেত, কিন্তু এখানে এসে দৌড়াদৌড়ি খেলা খেলতে হচ্ছে। এসব অহেতুক খেলা সহ্য করবে কোন সবল সুপুরুষ? প্রচন্ড ক্রোধে ঝটকা দিয়ে নিজের পা সরিয়ে গাড়ির দরজা খুলতে খুলতে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে যুবরাজ বলে উঠল, এসব মামুলি পাতি মাস্তান পেটাতে আমাকে বাসর ঘর থেকে এখানে কেন আনলি রেহান? এসব ছোট কেস তো তুই নিজেই সামলাতে পারিস। ছুঁচো মেরে হাত নোংরা করা বহু আগেই ছেড়ে দিয়েছি জানিস না? তার চেয়ে মাল দুটোকে ঠুকে দিয়ে কফিনে ভরে ফুল দিয়ে সাজিয়ে সুবহান শেখের কাছে পাঠানোর ব্যবস্থা কর। তোর বোন আমাকে না পেয়ে কেঁদে বুক ভাসালো বোধহয়। বৃষ্টি ফুরিয়ে গেলে বাসরের মজাই মাটি হবে। আর আমার বাসর ভালো না হলে সুবহান শেখের চামড়া তুলে ডুগডুগি বাজাবো, এই আমি বলে দিলাম। রাগে গজগজ করতে করতে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গাড়ি স্টার্ট দিল যুবরাজ। স্কেলেটারে পা চেপে ধরতেই সচল হলো গাড়ির চাকা। 1 মিনিটও না আগাতে বিকট শব্দে বাজ পড়ল, সেই সাথে শোনা গেল দুজন ব্যক্তির গগন বিদারী চিৎকার। সেই চিৎকারের শব্দ ক্রুরে হাসল যুবরাজ। গাড়ির স্পিড বাড়িয়ে শীষ বাজাতে বাজাতে প্রশস্ত হেসে বলে উঠল, ইউ হ্যাভ ডান ভেরি ব্রেভ ডিয়ার রেহান। নিজের মাথার লম্বা ঘোমটার ওড়না খুলে চুলের বাঁধন আলগা করে ধীরে ধীরে নিজের গা থেকে সমস্ত অলংকার খুলে ফেলল রাজ্য। বিষাদের মেঘ তার মন দখল করে উষ্ণ স্রোতে ভাসিয়ে দিচ্ছে সবকিছু। বারবার চেষ্টা করেও নিজের নেত্রবাড়ি রোধ করা যাচ্ছে না। বাতিদানে থাকা মোমবাতিগুলো অকারণে উদ্দীপনার সাথে জ্বলে জ্বলে নিজের শক্তি হারিয়ে নিভে যাওয়ার বাহানা করছে। যেই মানুষটার জন্য এত মনোমুগ্ধকর সাজসজ্জা, এত আবেগ ঘন অপেক্ষা, সে একটাবার তাকিয়েও দেখলো না। যুবরাজের এহেন কাণ্ডে এক নিমিষে ভেঙে চুরে দুর্বল হয়ে পড়ল রাজ্য। শেষমেশ নিজের অশ্রুদানা মুছতে খোলা বেলকনির কাছে গিয়ে নিজেকে মেলে ধরল। 2 হাত পাখির ডানার মতো মেলে ধরে চক্ষু মুদে নিজেকে বৃষ্টির ধারার সামনে সঁপে দিল সে। বুকের ভেতরের উত্তাল কষ্টে ক্রমশ ফুপিয়ে ওঠা নীরব কান্নারা ওঠানামা করছে বারংবার। মুহূর্তে বৃষ্টির মোটা মোটা ছিটা রাজ্যকে অনেকটাই ভিজিয়ে দিল। পুরো মুখমণ্ডল আর গলা জুড়ে শিশির বিন্দুর মতো মুক্তাদানার ন্যায় বৃষ্টির ফোঁটা রাজ্যকে দখল করলো। খট করে খুলে গেল কক্ষের দরজা। ব্যথায় নিমগ্ন রাজ্য সেটা খেয়ালই করল না। অভিজাত্যে ভরপুর ড্রেসিং টেবিলের দিকে করুণ দৃষ্টিপাত করে নিজের দীর্ঘশ্বাস লুকালো যুবরাজ। বিছানার উপর অনাদরে পড়ে রয়েছে সোনালি রঙা ঘোমটাখানা। নিজের ভেজা কাপড় ওয়াশিং মেশিনে ফেলে একটা ট্রাউজার পরিধান করে খালি গায়ে ব্যালকনির দিকে অগ্রসর হলো যুবরাজ। বিদ্যুৎ চমকানোর ঝকঝকে আলোয় বিষাদে ভরা রাজ্যের ছোট মুখখানি বেশ করে নজর কাড়ল যুবরাজের। ধীর পায়ে রাজ্যের পিছনে দাঁড়িয়ে নিজের পেশিবহুল হাতের বেষ্টনীতে শক্ত করে বেঁধে ফেলল নিজের প্রিয়তমা স্ত্রীকে। যুবরাজের উষ্ণ স্পর্শে কেঁপে ওঠার পরিবর্তে ঠোঁট চিপে চোখ বুজে নীরব অশ্রু বিসর্জন দিল রাজ্য। সবটাই বুঝতে পেরে যুবরাজ আরো শক্ত বাঁধনে রাজ্যকে জড়িয়ে আহত স্বরে বলে উঠল, আমি ভুল করেছি, আমাকে কঠিন শাস্তি দাও। তুমি যেই শাস্তি দিবে আমি সেটাই মাথা পেতে নিতে প্রস্তুত। যুবরাজের এমন শীতল কণ্ঠে রাজ্যের কষ্টগুলো বাঁধন ছাড়া হলো। যুবরাজের দিকে ঘুরে নিজের সিক্ত 2 হাতে যুবরাজকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল রাজ্য। আপনি আসলে কঠিন হৃদয়ের পুরুষ। আপনি ইচ্ছে করেই আমায় কষ্ট দিতে পছন্দ করেন। আমি আর এক মুহূর্ত থাকবো না আপনার সাথে। আমি এক্ষুনি চলে যাব বাড়ি। রাজ্যের আহত কান্না বৃষ্টির ধারার সাথে ধুয়ে মুছে যুবরাজের প্রশস্ত বুকে বিলীন হচ্ছে। মেয়েটার এহেন বিধ্বস্ত অবস্থায় যুবরাজের কষ্টে হৃৎপিণ্ডখানা ফেটে যাবার উপক্রম হলো। রাজ্যের মাথায় গাঢ় চুম্বন এঁকে যুবরাজ পুনরায় বলে উঠল, আই এম সরি জান। নিজের কান্নাকে কোনো মতে রোধ করে রাজ্য তার মলিন মুখখানা নিয়ে যুবরাজের দিকে দৃষ্টি পাতল। চোখে তার হাজারো প্রশ্ন, কিন্তু মুখ ফুটে একটাও করতে পারল না। চতুর যুবরাজ সবগুলো প্রশ্ন পড়ে ফেলল সদ্য হওয়া স্ত্রীর সমুদ্রের ন্যায় স্বচ্ছ নয়ন থেকে। 2 হাতের আজলায় রাজ্যের মুখ জড়িয়ে যুবরাজ মাদকতা মিশ্রিত কণ্ঠে জবাব দিল, সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে বউ, সময় এলে সুদে আসলে পুষিয়ে উত্তর দেব। ভারী বৃষ্টি আর ঠান্ডা বাতাস রাজ্যের ভেজা শরীরে কাঁপন ধরালো। সেই কাঁপনে তিরতির করে কেঁপে উঠল গোলাপের পাপড়ি সম রাজ্যের পাতলা ঠোঁট জোড়া। সেই ঠোঁটের কম্পনে খেই হারালো যুবরাজ। নেশাক্ত ব্যক্তির ন্যায় পরম আবেশে রাজ্যের সিক্ত 2 ঠোঁট আঁকড়ে ধরল নিজের খসখসে শীতল ওষ্ঠদয় দিয়ে। যুবরাজের ভালোবাসায় স্পর্শে চোখ বুজে যুবরাজের গলা জড়িয়ে ধরল রাজ্য। মুহূর্তে বৃষ্টির দাপট আরও তেজি হলো। নিজেকে উষ্ণ করতে যুবরাজের পেশিযুক্ত পিঠে জাপটে ধরল রাজ্য। ঠান্ডায় জমে যাওয়া রাজ্যকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিল যুবরাজ। এরপর কক্ষের দিকে পা বাড়ালো। মোমবাতির কোমল
আলোয় নববধূর আকর্ষণীয় স্নিগ্ধ রূপ দেখে চূড়ান্ত বেসামাল হলো নির্লজ্জ যুবরাজ। লেহন উষ্ণ স্পর্শে রাজ্যকে অস্থির করে তুলতে ব্যস্ত হলো বেহায়া প্রেমিক পুরুষ। সহ্যের সীমা পেরিয়ে গেলে যুবরাজের পেছনের চুল খামচে ধরে নিষাক্ত চোখে মাদকতা মিশ্রিত ভাঙা ভাঙা স্বরে রাজ্য গুঙিয়ে ওঠে। প্লিজ। রাজ্যের আকুতি শুনে যুবরাজের হাতের বিচরণ অবাধ্য থেকে অবাধ্যতর হতে লাগলো। সইতে না পেরে এক পর্যায়ে শরীরের ভর ছেড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল রাজ্য। ধীরে ধীরে রাজ্যের গায়ের পেঁচানো শাড়ি খুলে মেঝেতে ঝুড়ে ফেলল যুবরাজ। উম্মাদ যুবরাজ রাজ্যের গ্রীবাদেশে বক্ষ ভাজে এবং সর্বশেষ মেধীন উদরে মুখ ডুবালো। যুবরাজের মাসল পিঠে নখযুক্ত আঙ্গুলি দিয়ে সজোরে খামচে ধরল রাজ্য। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে উঁচু হলো রাজ্যের শীতকার আর গঙানির আওয়াজ। নিজেকে পুরোপুরি পরিতৃপ্ত করতে রাজ্যকে চূড়ান্ত সুখের সাগরে ভাসাতে আহ্বান জানালো। যুবরাজের ঠোঁট আঁকড়ে ধরে সম্মতি জানালো রাজ্য। ঝড় বৃষ্টির রাতে উন্মাদনাযুক্ত আদিম খেলায় মত্ত হলো পবিত্র বন্ধনে আবদ্ধ দুজন মানব মানবী। তাদের শারীরিক কসরতে দলিত মথিত হলো বিছানার দামি মখমলি চাদরখানা। অসহনীয় অস্থিরতা ছেয়ে গেল পুরো বাংলো জুড়ে। দুজনের পবিত্র সুখের শীতকার মূর্ছনা তুলল বদ্ধ কক্ষ জুড়ে। নিজের পিপাসা মিটিয়ে সমস্ত ভার রাজ্যের উপর ছেড়ে দিয়ে পরিতৃপ্ত যুবরাজ রাজ্যের কপালে নাকে আর চোখে গভীর চুমু আঁকল। এরপর মাদকতা মিশ্রিত আবেগী কণ্ঠে বলে উঠল, হাউ ডু ইউ এনজয় মাই টর্চার লাভ? বেকাবু রাজ্য অস্ফুট ভাঙা স্বরে উত্তর দিল। শেমলেস। নিজের নির্লজ্জতার পরিচয় দ্বিগুণ হারে দিতে নগ্ন রাজ্যকে নিজের বুকের উপর শুয়ে সারা মুখমণ্ডলে চুমু এঁকে শক্ত হাতে বুকের সাথে মিশিয়ে রাজ্যের ঝলমলে চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বলে উঠল, লাভ ইউ সেনোরিটা। সারা রাতে ভারী বর্ষণের পর শেষ রাতের দিকে বৃষ্টির দমক কিছুটা কমেছে, তবে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি ঝরেই যাচ্ছে। আকাশ কিছুটা সাফ হয়ে হালকা করে সূর্যের মুখ দেখবার সুযোগ করে দিয়েছে। ভোরের আলো ফুটেছে, তাও ভালোই কিছুক্ষণ আগে। কোনো জনমানবের সারা শব্দ পাওয়া না গেলেও থেকে থেকে দুই একটা চড়ুই পাখির কিচিরমিচির ডাকে কর্ণকুহরে এসে ধাক্কা খাচ্ছে। যুবরাজের বাংলোর থাই জানালার কাছে ছোট ছোট মুক্ত দানার ন্যায় বৃষ্টির কণা সেটে বাইরের দৃষ্টি সীমানা ঝাপসা করে রেখেছে। তাই বাহিরের প্রাকৃতিক পরিবেশ আবছা আবছা দৃষ্টিগত হচ্ছে। যুবরাজের পেশিবহুল বাহুডোরে পরম শান্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে রাজ্য। সারা রাতের উষ্ণ আদরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কখন ঘুমে তলিয়েছে সে নিজেই জানে না। কিন্তু ঘুম নেই যুবরাজের চোখে। সারা রাত সে এক সেকেন্ডের জন্য দুই চোখের পাতা এক করেনি। প্রচণ্ড জেদ আর ক্রোধে শরীরের রক্ত টকবগিয়ে ফুটছে তার। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলে শুভাংশিকের ক্রূর হাসিযুক্ত বিশ্রী চেহারাখানা চোখের সামনে ভেসে উঠছে, যা যুবরাজের একদম সহ্য হচ্ছে না। ক্রোধের মাত্রা নিয়ন্ত্রণ করতে না পেরে দাঁতে দাঁত চেপে ফুঁসে ওঠে। দুই হাতে পিষে ধরল রাজ্যকে। ব্যথায় কুকিয়ে ঘুম ভঙ্গ হলো শীর্ণদেহের মানবীর। রাজ্যের আর্তনাদে হুঁশ ফিরল যুবরাজের। রাজ্য কিছু বুঝে ওঠার আগে যুবরাজ বিচলিত হৃদয়াহত হলো। কণ্ঠে উদ্বিগ্নতা আর আকুলতা নিয়ে বলে উঠল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। একদম খেয়াল ছিল না যে আমার বুকে একটা ছোট তুলতুলে হ্যামিংবার্ড শুয়ে আছে। অনেক ব্যথা লেগেছে জান। রাজ্য তার ছলছলে দৃষ্টিতে মাথা নাড়িয়ে নিচু স্বরে মলিন কণ্ঠে বলে উঠল, না, অতটা লাগেনি। কথাটা বলেই যুবরাজের বুকে মুখ লুকিয়ে ব্যথায় বেরিয়ে আসা অশ্রুকে গোপন করার প্রয়াস চালালো। চৌকস যুবরাজ ঠিকই বুঝলো ব্যথার মাত্রা কতখানি, তবুও না বুঝার ভান করে বসে রইল। কারণ এখানে বেশি কথা বলতে গেলেই পাল্টাপাল্টি প্রশ্নের সৃষ্টি হবে, যা এই মুহূর্তে যুবরাজ একদম যাচ্ছে না। নিজেকে কোনো মতে ধাতস্থ করে যুবরাজ রাজ্যের ঘন চুলে বিলি কাটল। আসলে ঘুম ভেঙেই তোমাকে এই অবস্থায় দেখে সহ্য হচ্ছিল না। মনেই হচ্ছিল তোমাকে দুমড়ে মুচড়ে খেয়ে ফেলি। কন্ট্রোললেস হয়ে বেশি ব্যথা দিয়ে ফেলেছি, এজন্য আমি অত্যন্ত দুঃখিত। আর কখনো এমন সিরিয়াস হব না, প্রমিস। যুবরাজের এমন আদুরে কণ্ঠে রাজ্য তার মোলায়েম হাত দিয়ে যুবরাজের কোমর জড়িয়ে ধরে পরম আবেশে পুনরায় চোখ বুঝল। কিন্তু মননার মস্তিষ্কে চলল সন্দেহের খেলা। কিছু তো একটা হয়েছেই, সেই কিছুটা কি তা আমাকে অবশ্যই জানতে হবে। গত রাতে যুবরাজের নগ্ন পিঠে অসংখ্য কাটা ছেঁড়া জখমের দাগ দেখা গিয়েছে। কিছু জখম তো একদম নতুন ছিল। এগুলোর রহস্য খুব দ্রুতই আমায় জানতে হবে। আর আমাকে এভাবে ফেলে সে গিয়েছিলই বা কোথায়? বিভিন্ন ভাবনা ভাবতে ভাবতে না চাইতেও রাজ্যের হাত যুবরাজের খালি পিঠে চলে এলো এবং উৎসুক হয়ে কাটা জখমের উপর নিজের জহুরি আঙ্গুলি চালনা করলো। ঘটনার পুরোটাই বুঝতে পারল যুবরাজ।
মুখে কিছু না বলে স্মিত হেসে রাজ্যের ব্রেন ওয়াশে ধ্যান দিল। আমাকে সিডিউস করার চেষ্টা করলে কিন্তু তোমারই লস, ডিয়ার ওয়াইফ। আমি মোটেও আপনাকে সিডিউস করছি না ডিয়ার শেমলেস। তাহলে উষ্ণ হাতের শিহরণ কেন দিচ্ছ? জানো না বারুদ থেকে আগুনের দূরে থাকতে হয়? আসলে আপনার পিঠে। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই রাজ্যের চোয়াল চেপে ধরে জবরদস্তিতে নিজের ওষ্ঠদয় দিয়ে আঁকড়ে ধরল রাজ্যের নরম পাতলা শুষ্ক ঠোঁটজোড়া। কিছুক্ষণ এভাবেই কেটে যাবার পর শ্বাস নিতে না পারায় হ্যাচকা টানে যুবরাজের হাত সরিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে প্রশ্নবিদ্ধ চোখে যুবরাজের দিকে দৃষ্টি মেলল রাজ্য। আমার কথা এখনো শেষ হয়নি। মুখে ফিচেল হাসি ঝুলিয়ে রাজ্যের গলার ভাঁজে নিজের মুখ গুজে দিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে যুবরাজ বলে উঠল, এত কৌতূহল মোটেও ভালো না। সময় এলে সব জানতে পারবে। এখন আদর করতে দাও, সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ছোটা ভীম কন্ট্রোলের বাইরে। না চাইতেও যুবরাজের সাথে তাল মেলাতে হলো রাজ্যকে, কিন্তু আনন্দ উপভোগের চাইতে নানাবিধ ভয়ঙ্কর ভাবনা ভর করলো দুজনের মস্তিষ্কে। কিন্তু কেউ কারো মনোভাব প্রকাশ করলো না। নিজের তুলতুলে নরম বিছানায় হাত পা ছড়িয়ে এলোমেলো ভঙ্গিতে ঘুমিয়ে আছে সেরহাম। কোকেনের নেশা এতটাই গভীরভাবে জেঁকে বসেছিল তাকে যে সে আর সারা রাতের কোনো খবরই বলতে পারে না। রাত ফুরিয়ে কখন ভোর নেমেছে এটাও তার অজানা। দরজা জানালা এমনভাবে আটকে রাখা হয়েছে যে বাইরের শব্দ তো দূর, একটু আলো পর্যন্ত কক্ষে প্রবেশ করছে না। ধীরে ধীরে হালকা হয়ে এলো শেরহামের ঘুম। অল্প পিটপিট করে তাকিয়ে কিছু সময় সে ওভাবেই বিছানায় পড়ে রইল। নেশার ঘোর অল্প অল্প করে কেটে যাচ্ছে। শরীর খুব হালকা লাগছে, মাথাটা ব্যথায় টনটন করছে। এই মুহূর্তে একটা হ্যাংওভার ড্রিঙ্কস খুব প্রয়োজন, কিন্তু কে দেবে তাকে এই ড্রিঙ্কস? হঠাৎই এর রাজ্যের হাসি মাখা মুখশ্রী মনে পড়তেই অনিন্দ ভালো লাগে চেয়ে গেল সেরহামের মন। তুমি একমাত্র লাকি গার্ল যাকে শেরহাম ফায়াজ ভোগ না করে রানী করতে চেয়েছে তার নিজ রাজ্যে, এবং খুব শীঘ্রই তোমাকে দখল করব আমি। রাজ্যকে পাবার সুখে মুখের হাসি প্রশস্ত হলো সেরহামের, কিন্তু নিমিষেই যুবরাজের চেহারাখানা মস্তিষ্কে হানা দিতেই রাগে উত্তপ্ত হয়ে উঠল পুরো শরীর। শোয়া থেকে চট করে উঠে বসে নিজের চুল নিজেই শক্ত মুঠিতে টেনে ধরল সেরহাম। তোকে আমি দেখে নিব যুবরাজ, আমি তোকে ছাড়বো না। রাজ্যকে জড়িয়ে অনেক বড় বড় ভীষণ ভুল করেছিস তুই। তোর জীব আমি কেটে না দিয়েছি তবে আমার নাম শেরহাম নয়। রাজ্যকে এক পলক দেখার বাসনায় মন ব্যাকুল হয়ে উঠল সেরহামের। কতবার নির্লজ্জের মতো চৌধুরী বাড়িতে গিয়েছে সে। কেন গিয়েছে এই খবর কি কেউ রেখেছে? রাজ্যকে কখন সে ভালোবেসে ফেলেছে সেটা তো সে নিজেই জানে না। এক পলক মেয়েটাকে চোখের দেখা দেখার জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে সময় অসময়ে ছুটে গিয়েছে ওই বাড়িতে, কিন্তু মেয়েটি একবারের জন্য চোখ তুলে দেখেইনি তাকে। কিসের তো অবহেলা আমার প্রতি? কি নেই আমার? যুবরাজের থেকে সবকিছু বেশি বেশি আমার কাছে। তবুও কেন রাজ্য আমাকে ভালোবাসে না? দরকার হলে হিরে জহরতে মরিয়ে রাখবো, তবু আমাকে তার ভালোবাসতেই হবে। আর ভাবতে পারে না সেরহাম। এখনই একবার রেজওয়ান চৌধুরীর মুখোমুখি হওয়া চায়। ভালোই ভালোই মেয়েকে আমার হাতে তুলে না দিলে জোর করে উঠিয়ে নেব। রাগে ফুসফুস করতে করতে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। ঝটপট ফ্রেশ হয়ে পোশাক পাল্টে সিঁড়ি ধরে নিচে নেমে এলো। এদিকে একের পর এক ফোনের ভাইব্রেট হয়ে যাচ্ছে সেরহামের মুঠো ফোনে। রাজ্যকে দেখার উত্তেজনায় সেই ফোন তুলতে বেমালুম খুলে গেল সে। দ্রুত হাতে সুরাক থেকে একজোড়া স্নিকার্স পায়ে তুলে খট করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরের দৃষ্টি মেলতে বেশ কিছুটা অবাক হলো সেরহাম। বাড়ির প্রধান ফটকের সামনে দুটি ফুলে সজ্জিত খয়েরি রঙা কফিন সার বেঁধে রাখা হয়েছে। এগুলো কিসের কফিন রাখা এখানে? আর কে রেখেছে? শেরহাম ফায়াজের বাড়ির সামনে কফিন রাখার স্পর্ধা হয়েছে কোন কলেজওয়ালার? কথাগুলো গর্জে ওঠা কণ্ঠে বলে দৌড়ে কফিন দুটোর নিকট এগিয়ে গেল সেরহাম। শকুনি দৃষ্টিতে কফিন দুটোর দিকে নজর বোলাতে কুচকুচে কালো রঙের একটা খাম চোখে পড়ল। খয়েরি ফুলে সজ্জিত কফিনে এমন কুচকুচে কালো রঙের খাম দেখে কপাল কুঞ্চিত হলো সেরহামের। বাজ পাখির মতো ছোঁ মেরে সেই খাম হাতে তুলে উল্টে পাল্টে দেখতেই দুই রঙা চোখের মণি জ্বলন্ত কয়লার খনিতে পরিণত হলো। অত্যাধিক ক্রোধে কপালের আর ঘাড়ের শিরাগুলো নীল হয়ে ফুলে উঠল। অস্বাভাবিকভাবে ভারী শব্দে নিঃশ্বাস পড়তে লাগলো। কালো রঙের খামটিতে খুব যত্নের সাথে খোদাই করে লেখা হয়েছে, গিফট ফ্রম ইউবরাজ। নিজের থাবাযুক্ত হাতে সেই খাম দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলল সেরহাম। এরপর সজোরে পা দিয়ে লাথি মেরে কফিনের ঢাকনা খুলে ফেলল। কফিনের ঢাকনা খুলতেই চোখে পড়ল ভেজা ফ্যাকাশে বর্ণের নিজের বিশ্বস্ত ভাড়াটি খুনি সিরাজের মৃত মুখশ্রী। নিজের ক্রোধের লাগাম আর টেনে ধরতে পারল না সেরহাম। ধরণী কাঁপিয়ে জ্বলন্ত চোখে গর্জে উঠল সেরহাম। শরৎকাল পেরিয়ে হেমন্তের আগমন হয়েছে আরও দুদিন আগে। সকল প্রখরতা অস্থিরতা দূর হয়ে প্রকৃতি কোমলতার ছোঁয়ায় নিজেকে উজাড় করেছে।
কিছুদিন আগেও যেই সূর্যতাপ শরীরে ফোসকা সৃষ্টি করত তা এখন অনেকটাই মোলায়েম। নেই কোনো ক্লান্তি, নেই কোনো বিষাদ, তবুও কোথায় যেন কি নেই। সেরহামের ভুতুরে বিশাল ফ্ল্যাটে একটা কাউচে পায়ের ওপর পা তুলে সমানে কপাল স্লাইড করে চলেছেন সোভান শেখ। চোখে মুখে তার গভীর ক্রোধের ছাপ স্পষ্ট। নিজের ক্রোধ আয়ত্তে আনতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আছে প্রবীণ এই লোকটি। সেরহামের বলা প্রতিটা কথা যেন তার শরীরে সূচের মতো ফুটছে। বারবার অগ্নিস্ফুলিঙ্গ যুক্ত পলক ঝাপটে নিজের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তিনি। পপস, যুবরাজকে বাঁচিয়ে রাখলে আমাদের পুরোটাই লস। এই বছরে আমাদের আশেপাশের সকল মানুষকে টার্গেট করে মেরে ফেলেছে ও। শেষ পর্যন্ত সিরাজকেও ছাড়েনি। কোনোভাবেই আর ওর নাগাল পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু পাবলিক প্লেসে ঢুকে ওকে ঠুকে দেবো বলে দিলাম। সেরহামের কথায় সোভান শেখের ক্রোধ যেন তরতর করে আরো হাজার গুণ বেড়ে গেল। চট করে বসা থেকে উঠে ঠাস করে সশব্দে একটা চর বসিয়ে দিলেন ছেলের ফর্সা গালে। সাথে সাথে গালটা রক্তবর্ণ আকার ধারণ করলো। বাঁ হাতের 4টা আঙ্গুলের দাগ সেখানে সুস্পষ্ট। নিজের গাল চেপে ধরে মেঝের দিকে দৃষ্টি নিবদ্ধ করল সেরহাম। ছেলের দিকে রক্তচক্ষু নিয়ে খেকিয়ে উঠলেন সোভান শেখ। খুব মাস্তান সেজেছ তাই না? যাকে ছোট থাকতেই কিছু করতে পারোনি তাকে তাকতওয়ালা হবার সুযোগ দিয়েছো, এখন বলছো পাবলিক প্লেসে ঠুকে দেবে? ওই ছেলে কত ওই ছেলে কত ধুরন্তরে জানো না? নিজের প্রাণ খোয়াতে চাও নাকি? গর্ধব কোথাকার! এ এসেছে আমার লায়েক। নিজের বাবার থেকে এমন জঘন্যভাবে অপমানিত হয়ে রাগে দুঃখে দু চোখ ফেটে জল এলো তার। ছোট থেকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে সেরহামকে কথা বলেন সোভান শেখ। দিনে দিনে বিশ্রী আচরণের মাত্রা বেড়েই যাচ্ছে। অশ্রুসজল চোখে আহত দৃষ্টিতে নিজের জন্মদাতা পিতার দিকে চোখ তুলে তাকায় সেরহাম। আমি কি সত্যি তোমার ছেলে পপস? কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে নিজের মরামাকে জিজ্ঞেস করো। কথাটা বলেই ফিক করে হেসে ফেললেন সোভান শেখ। সেই হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সেরহাম। এরপর দাঁতে দাঁত পিষে সোভান শেখ বলে উঠলেন, জিজ্ঞেসটা করবে কি করে? নিজের মাকেও তো রান্না করে খেয়ে ফেলেছো। মানুষ খেগো কোথাকার! কোথাও না কোথাও আজকে সেরহামের বড্ড অনুশোচনা হচ্ছে। কোনো সন্তানের সাথে বাবা হয়ে এমন আচরণ কেউ করতে পারে না। যুবরাজের যখন কোনো খোঁজ ছিল না, সেরহাম নিজের চোখে দেখেছে একমাত্র ছেলের আকুলতায় কতটা কষ্ট পেয়েছিলেন সাদাফ শাহির। ছেলেকে একবার বুকে টেনে নিতে পুরো দুনিয়া এক করতে চেয়েছিলেন। রেহানের বাবা মার ক্ষেত্রেও একই ঘটনা সে নিজে চোখে দেখেছে। তাহলে তার বাবা এমন কেন? কই এতদিন পর দেশে ফিরেও সে তো শেহরামকে একটা বারের জন্য বুকে টানলো না। কিন্তু শেহরাম তো চায় তার বাবা থেকে শক্ত হাতে বুকে চেপে ধরুক, মাথায় মমতার হাত বুলাক। যুবরাজ নিজের মনের স্বাধীনতা মতো সমস্ত জায়গা বিচরণ করতে পারে। সে তো সোভান শেখের হুকুম ছাড়া খাবার পর্যন্ত খেতে পারে না। তবে কি দিনে দিনে তার বাবার কলের পুতুল পরিণত হয়েছে? আর ভাবতে পারে না সেরহাম। নিজের দুঃখ কষ্ট লুকিয়ে অনুরোধের স্বরে বলে ওঠে, পপস, আমি এবার রাজ্যকে দেখতে চাই। আমাকে বাড়ির বাইরে যাবার একটু অনুমতি দাও প্লিজ। আমি 16 দিন ধরে এই বাড়ির 4 দেয়ালে বন্দি। আমার প্রাণটা যে ছটফট করছে পপস। ছেলের দিকে ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠলেন সোভান শেখ। পরের বউয়ের জন্য কিসের এত উতলা তোমার? সোভান শেখের মুখ থেকে পরের বউ শব্দটি সেরহামের মস্তিষ্ক নাড়িয়ে দিল। সমস্ত কিছু ভুলে বোকা মানবের ন্যায় কিঞ্চিত মুখ ফাঁকা করে অবুজের ন্যায় শুধালো। পরের বউ মানে? হুইস্কির বোতলে সিল খুলতে খুলতে সোভান শেখ বলে উঠল, যুবরাজ ওই মেয়েকে বিয়ে করে ফেলেছে, কিন্তু বিয়ে করে বউ নিয়ে কোথায় গেছে এটা কেউই জানে না। এবার আর সেরাম তার উপচে উঠা অশ্রু বিন্দুকে ধরে রাখতে পারল না। 2 কদম সোভান শেখের দিকে এগিয়ে হুইস্কির বোতল কেড়ে নিয়ে আহত কণ্ঠে শুধালো। বিয়ের কথা তুমি জানতে? সোভান শেখ বাজখাই গলায় বলে উঠলেন, হ্যাঁ জানতাম তো। তাহলে আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না তুমি? তোমাকে জানিয়ে কি হবে? যুবরাজের সামনে যেতে যেচে মরার জন্য? তুমি চাইলেই তো বিয়েটা আটকাতে পারতে পপস। কেন আটকাবো? তোমাকে কি এখানে প্রেম আর বিয়ে করতে পাঠিয়েছি? কান খুলে ভালো করে শুনে রাখো, এসব প্রেম ভালোবাসা আর বিয়ের চিন্তা বাদ দিয়ে সাফাত শরীফের পুরো পরিবার শেষ করে দাও। তোমার মতো পাগল ছাগলের আবার বিয়ে কিসে? ভুলে যেও না তুমি একজন নর খাদক। তোমার কাছে কোনো মানুষ সেফ না। আমি রাজ্যকে মনের গভীর থেকে ফিল করি পপস। ওসব ফিলটিল কিছুই না, ওগুলো আবেগ। এইসব আবেগ বাদ দিয়ে যুবরাজ কোথায় আছে সেটা খুঁজে বের করে যাও। বড় বড় শাল আর হর্তকি গাছের সমারোহে ঘেরা যুবরাজের অভিজাত্যে ভরা সাদা রঙের বাংলোটি। বাংলোর সামনের দিকটায় বিশাল এক গার্ডেন এরিয়া। সেখানে দেশি বিদেশি নাম না জানা হরেক রকমের ফুল।
যেমন তার সৌন্দর্য তেমন তার সুবাস। গার্ডেন এরিয়ায় কাঠের বেঞ্চিতে বসলে সুবাসিত সমীরণ আর পাখির মিষ্টি ডাকে মনে এক অনিন্দ প্রশান্তি মিলে। এই কয়েকটা দিন বাংলোর সৌন্দর্য উপভোগ করতে করতে কেটে গিয়েছে রাজ্যের। কিন্তু অত্যন্ত অবাকের বিষয়, এত বড় বিশাল বাড়িতে না আছে কাজের লোক, না আছে রাঁধুনি, তবুও সময় মতো সবকিছু গুছানো থাকে পরিপাটি করে। টেবিল ভর্তি থরে থরে সাজানো থাকে বাহারি সুগন্ধিযুক্ত মজাদার খাবার। এগুলো কখন রান্না হয়, কে রান্না করে, তার কিছুই জানে না রাজ্য। ডাইনিং টেবিলে যুবরাজকে বহুবার জিজ্ঞাসা করলেও খুব কৌশলে সবকিছু এড়িয়ে গিয়েছে সে। বাড়িটার গার্ডেন এরিয়া পর্যন্তই রাজ্যের চলাফেরা করা শেষ সীমানা। অদূরে বিশাল লোহার গেটটার কাছে যাওয়া খুব কঠিন করে নিষেধ করে দিয়েছে যুবরাজ। এদিকে রাজ্যের ছুটিও শেষ, আগামীকাল থেকে তাকে ডিউটি জয়েন করতে হবে। এই বাড়ির রহস্য আর যুবরাজের রহস্য দুই রাজ্যের মস্তিষ্কে খুব করে গেঁথে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।